সাপে কাটা রোগীর জন্য উপজেলা পর্যায়ে সর্বোচ্চ চিকিৎসা, মানে ডায়াবেটিস বা এই টাইপের রোগীগুলোর জন্য কি ওখানে মানে পর্যাপ্ত সবকিছু আছে? ধরেন আমাদের সাপোর্টিং স্টাফ অনেক বড় ব্যাপার হাসপাতালে। আচ্ছা। একটা দুগ্ধদানকারী মা বা একটা কর্মজীবী মা বাইরে যখন থাকে তারা খুবই চ্যালেঞ্জ ফেস করে। ডাক্তাররা অনেক সময় উপজেলায় কাজ করতে চায় না। সবাই মনে করে যে ডাক্তার নার্স থাকলেই শুধু চিকিৎসা হবে, কিন্তু তা না। হাম হলে কি আসলে মৃত্যুর ঝুঁকিটা অনেক বেশি থাকে? এটা 100% নিশ্চিত বলা যাবে না যে হামের টিকা নিলেই হাম একদম হবে না। অনেকের মনে আতঙ্ক যে আমার বাচ্চার হাম হলো কিনা। যে হাম অনেক বেশি পরিমাণে কি ছড়ায় গেছে, শিশুরা অনেক বেশি ঝুঁকিতে। হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা হিসেবে আমরা এই ভিটামিন এ খাইয়ে থাকি। এমার্জেন্সি কেসগুলো কি আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতটা সক্ষম? এবং সবচেয়ে যেটা আমরা চ্যালেঞ্জ ফেস করি, আমাদের পরিচ্ছন্নতা কর্মী একদমই নাই। যে পূর্বে টিকা নিয়েছে তার কি আবারও টিকা নেওয়ার কোনো দরকার আছে? যদি একদম কমন লক্ষণ বলি, সবার আগে জ্বর থাকবে বাচ্চার। ইউজুয়ালি উচিত হবে যে একটা হাসপাতালে কমপক্ষে 20 জন নার্স কাজ করবে, মানে এখানে ডাক্তার লাগবে, চিকিৎসক লাগবে, ওয়ার্ড বয় লাগবে, সুইপার লাগবে, আয়া লাগবে। আপনি দেখছেন নর্থকাস্ট। দিস ইজ রুটস অফ দ্য নর্থ। বাংলাদেশের গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা আসলে কি সহজলভ্য? এবং বর্তমানে যে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো আছে সেগুলো আসলে কতটা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত? এর মধ্যেই দেখা দিয়েছে হামের একটা ব্যাপক ঝুঁকি। তো এই সকল বিষয় নিয়ে আমরা আজকের পডকাস্টে আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আজকে আছে ডক্টর থাকলেন রিফাত ভাইয়া, যিনি বর্তমানে কর্মরত আছেন উপজেলা হেলথ কমপ্লেক্সে। পডকাস্টে স্বাগতম ভাইয়া। আপনার এত ব্যস্ততার মাঝে আমাদের এখানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমি আমাকে আজকের এই গুরুত্বপূর্ণ পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুতেই জানতে চাচ্ছি যে আসলে বর্তমানে হেলথ কমপ্লেক্সগুলো কিভাবে কার্যক্রম চালাচ্ছে, মানে আপনার উপজেলা পর্যায়ে? জি, আসলে আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলি, এগুলোকে আমরা প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম বলি, বা এক কথায় প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। এবং আমাদের গ্রামাঞ্চল যদি বলি বা উপজেলা লেভেলে, এখানে সর্বোচ্চ হাসপাতাল যদি আমি বলি সরকারি ব্যবস্থাপনায়, সেটি হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আর এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে কিছু আমাদের ইউনিয়ন পর্যায়ে সাব সেন্টার রয়েছে, কিছু দেখা যাচ্ছে পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, আবার এটা হচ্ছে পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন। আর স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন আমি যেটা বললাম ইউনিয়ন সাব সেন্টার। এবং আপনি জানেন যে একদম জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর জন্য একদম রুট লেভেলে রয়েছে কমিউনিটি ক্লিনিক। এই হচ্ছে আমাদের টোটাল সেট আপ। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে চলছে, সেখানে আবার কিছু আলাদা বিভাগ আছে আমাদের। মনে করেন জরুরি রুগী প্রথমে যে হাসপাতালে আসলো সেটা জরুরি বিভাগে চিকিৎসা পাবে। এরপরে কিছু রুগী আছে যে টিকিট কেটে বহির্বিভাগে সেবা নিবে। আর যাদের মনে করেন ভর্তির প্রয়োজন হবে, আমরা মনে করব তাদেরকে আমরা অন্তঃবিভাগে ভর্তি রেখে সেবা দিব। এই জরুরি যেটা ভাইয়া বললেন যে এমার্জেন্সি কেসগুলো কি আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতটা সক্ষম, মানে এই কেসগুলো হ্যান্ডেল করার জন্য, বা আপনারা কতটা প্রিপেয়ার থাকেন? জি, ধন্যবাদ আপনার চমৎকার প্রশ্নের জন্য। আসলে জরুরি বিভাগ বলতে আমরা যা বুঝি যে জরুরি সেবা দেয়া। তো জরুরি সেবার জন্য আমাদের হাসপাতালে উপজেলা লেভেলে যে ব্যবস্থাগুলো আছে, আমাদের এই উন্নয়নশীল দেশ হিসেবে বা আমরা বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, এই অবস্থায় উপজেলা লেভেলে যতটুকু আমরা প্রাইমারি হেলথ কেয়ার সেট আপে জরুরি রুগীদের সেবা দেই, আমি মনে করি বেশ ভালো, মোটামুটি বেশ ভালো। এবং সক্ষমতা যদি আমি বলি, আমরা মনে করেন একটি যখন রুগী আসে, আমরা যে রুগীগুলো সবচেয়ে বেশি পাই, আমি সেটাই যদি একটু উদাহরণ আকারে বলি, সবচেয়ে বেশি আমরা পাই সাধারণত দেখবেন যে গ্রামাঞ্চলে হয়ে থাকে মারামারির রুগী। জরুরি অবস্থায় অনেক সময় আসতে পারে যে অনেক ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। অথবা জরুরি রুগী হিসেবে আমরা পাই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, বা আমরা অনেক সময় ম্যাস ক্যাজুয়ালিটিও পাই, মানে হচ্ছে একটা বড় ধরনের দুর্ঘটনা, তার মাধ্যমে একই সাথে 20-30টা রুগী চলে আসলো। এটা এক ধরনের আমাদের জরুরি সিচুয়েশন তৈরি করে। এছাড়াও জরুরি বলতে ধরেন হঠাৎ করে কোনো রুগীর শ্বাসকষ্ট, বুকে ব্যথা নিয়ে আসলো, বা ডায়রিয়া, বা দেখা যাচ্ছে যে কোনো অন্য একটা রুগী অজ্ঞান হয়ে আসলো, এগুলোই আমাদের জরুরি রুগী হিসেবে বেশি বিবেচিত হয়। তো এই রুগীদের চিকিৎসা সেবায় শুরুতে আমরা যেটা বলি প্রাইমারি আমাদের যে সার্ভিসটা, এটার জন্য আমরা এই সেবাটার জন্য উপজেলায় মনে করেন কোনো একটা রুগীর লাগবে, আমাদের হচ্ছে স্যালাইন দিতে হবে যে তার প্রেশার কমে গেল, বা কোনো রুগী দেখা যাচ্ছে শ্বাসকষ্ট, সেটা ম্যানেজ করতে হবে। মানে প্রাথমিক যে ব্যবস্থা, আমরা আমাদের মেডিকেলের ভাষায় এটাকে প্রাথমিক রিসাসিটেশন বলি। মানে ডায়াবেটিস বা এই টাইপের রোগীগুলোর জন্য কি ওখানে মানে পর্যাপ্ত সবকিছু আছে? জি, প্রাথমিক চিকিৎসা হিসেবে এই যেগুলো আমি আলোচনা করলাম, এই সেবাগুলো আমরা এক কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম একটু আগে, মানে পেশেন্টের ভাইটালস আমরা বলি, হ্যাঁ, ভাইটাল সাইন্স বলতে আমি যদি একটু বলি, পালস, তারপরে ব্লাড প্রেশার, তারপরে রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস, এবং টেম্পারেচার, এগুলো সবকিছু মেনটেন রাখা। তো এগুলো রাখার জন্য আমরা যে রিসাসিটেশন বললাম, এই ব্যবস্থাগুলো প্রাথমিকভাবে রয়েছে।
আচ্ছা, উপজেলা বা গ্রাম অঞ্চলে তো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে সাপে কাটা রোগী বা অনেক দেখা গেছে যে এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে কতটা প্রস্তুত থাকে উপজেলা কেন্দ্রগুলোতে ভ্যাকসিন যেটা আর কি সাপ কাটার পরে দেয়া হয়, তারপরে প্রাথমিক যে চিকিৎসাগুলো এগুলো কি আসলে সম্ভব হয় ওখানে? জি, ধন্যবাদ। আপনি আরেকটি যুগোপযোগী প্রশ্ন করেছেন। আসলে হ্যাঁ। সাপে কাটা রোগীও আমরা বেশ পেয়ে থাকি। তো শুরুতে আমি যদি একটু বলি, আমাদের সাপে কাটা রোগী ২ ধরনের হয়। একটা হচ্ছে বিষাক্ত সাপের কামড়, আরেকটা অবিষাক্ত। তো ১ম এই আসলে একটা সাপে কাটা রোগী আমরা চিহ্নিত করার চেষ্টা করি। আমাদের কিছু সাইন সিম্পটম আছে যেটা দেখলে আমরা বুঝি যে রোগীটা বিষাক্ত সাপের কামড় নাকি অবিষাক্ত। মানে মোটামুটি আমরা সিওর হতে পারি। তো এটা দেখার পরে তারপর আমরা চিকিৎসাটা তখন এটা ইনস্ট্যান্ট দেখে শুরু করি। কিভাবে আসলে শিওর দেখে হলেন আমাদের আপনারা? আমাদের আচ্ছা, সাপ যদি কেটে থাকে, আমাদের সাপের যে কামড় দেয় দাঁতের একটা ওখানে চিহ্ন থাকে, হ্যাঁ? আচ্ছা। আমরা আমাদের মেডিকেল ভাষায় এটাকে বলি ফ্যাং মার্ক, হ্যাঁ? এই চিহ্নটা দেখে আমরা গেস করতে পারি ওই এবং আরো কিছু শারীরিক লক্ষণ দেখা দেয়। যে যেমন সাপটা কিছু বিষাক্ত না বিষাক্ত না অবিষাক্ত। এটা অবিষাক্ত। দেখার পরে অ্যাজ এ হোল আমরা শুরুতে প্রাথমিক যে চিকিৎসাটা এটা সবাইকেই দেই। ধরেন যে ব্লাড প্রেশার কমে গেছে সেটা ম্যানেজ করার সেটেল করার চেষ্টা করি বা রোগীটার কাঁপুনি হচ্ছে সেটার ব্যবস্থা করি। এই সেটআপটা করার পরে যেটা বিষাক্ত রোগী এটা দেখা যায় অনেক সময় খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় বা সিরিয়াসের দিকে যায়। তবে আপনি জানলে হয়তো অবাক হবেন যে আসলে অনেকে এটা জানে না। আমি আজকের পডকাস্টের মাধ্যমে জনগণকে জানাতে চাই আসলে আমাদের উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মানে একদম গ্রামাঞ্চলে যে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানেও কিন্তু বিষাক্ত যে সাপে কাটা রুগীগুলো তাদের চিকিৎসার জন্য আমরা অ্যান্টিভেনম বলি। হুম। এই ওষুধটাকে আমরা বলি অ্যান্টিভেনম মানে এই বিষটাকে নিষ্ক্রিয় করার যে ঔষধ এটা আমাদের বেশ অনেকগুলো ইউজ করতে হয়। একেকটা রুগীর পিছনে বেশ অনেক কয়েকটা ভায়াল ইউজ করতে হয়। এই ওষুধগুলো আমাদের সরকার সাপ্লাই দিচ্ছে এবং রুগী এটা বিনামূল্যে পাবে। পর্যাপ্ত থাকে? পর্যাপ্ত জি থাকে। ধরেন যে আমরা কিছুদিন আগে এটার একটা হিসাব পাঠালাম, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে হিসাব পাঠাতে হয়। যেহেতু আপনি জানেন যে কিছুদিন আগে যখন দেখা গেল বর্ষাকাল ছিল, হুম। ওই সময়টা হচ্ছে সাপে কাটা রুগী বেড়ে গেছিল। তো আমাদের কয়টা আছে ধরেন আমাদের মজুদ ছিল এই মুহূর্তে সাপোজ ২০০টা, কোনো হাসপাতালে ৩০০টা বা কারো ধরেন ৫০টা, তখন তাদেরকে সরকার বেশি দিবে চাহিদা যদি বেশি থাকে। তো এটা দেওয়ারও ব্যবস্থা আছে। তো আমি যদি বলি যে উপজেলা এটা বলতে গেলে সাপে কাটা রুগীর জন্য উপজেলা পর্যায়ে সর্বোচ্চ চিকিৎসা। কিন্তু এই ওষুধটা দেওয়ার পরও কিছু রুগী সিরিয়াস হয়ে যায়, খারাপ হয়ে যায়। তখন তাদেরকে আইসিইউ সাপোর্ট অনেক সময় নিতে হয়, সবার না। তখন আসলে সেই রুগীগুলোকে তো আমরা ওখানে রাখতে পারবো না। তখন তাদেরকে আমরা ওখানে মনিটর না করে আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল যেটা বিভাগীয় আচ্ছা। পর্যায়ে বা জেলা পর্যায়ে রয়েছে আমরা রুগীগুলো সেখানে কিন্তু পাঠিয়ে দেই। ম্যাক্সিমাম ওখানেই আসলে সলভ করার জি, মতো সম্ভব হয়ে থাকে। সম্ভব। আর আচ্ছা। এটা তবে সত্য, বেশিরভাগ আসলে অবিষাক্ত সাপে কাটা রুগী আমরা মোটামুটি পেয়ে থাকি। বিষাক্ত মাঝে সাঝে আসে আরকি। আচ্ছা। বহির্বিভাগ নিয়ে কিছুক্ষণ আগে আরকি কথা বললেন। তো বহির্বিভাগে আসলে কি ধরনের ওখানে সুবিধা বা জিনিসগুলো বর্তমানে বিদ্যমান? আচ্ছা, বহির্বিভাগটাও আমাদের একটা মাল্টিডিসিপ্লিনারি সেটআপ আছে। আমি যদি বহির্বিভাগটা একটু হুম। ভেঙে বলি, আসলে বহির্বিভাগে কয়েক রকম সেবা দিয়ে থাকি আমরা। প্রাথমিকভাবে হচ্ছে আপনি একটা সাধারণ রোগ নিয়ে আসলেন। এখানে আমাদের মেডিকেল অফিসার রয়েছেন, তারা সেবা দিয়ে থাকে। আর বহির্বিভাগে আমাদের কিছু আলাদা বহির্বিভাগে সার্ভিস রয়েছে। যেমন গর্ভবতী মাদের জন্য এএনসি এবং পিএনসি কর্নার রয়েছে। আমরা অ্যান্টিনেটাল চেকআপ বলি। আপনি জানেন যে গর্ভবতী মাদের পুরা ৯ মাস জুড়ে কয়েকবার চেকআপ করতে হয়। যে তাদের কন্ডিশন, বাচ্চার কন্ডিশন কেমন আছে সেই সার্ভিসের আলাদা রুম আছে। তারপরে শিশুদের জন্য, হ্যাঁ? আচ্ছা। ০ থেকে ৫ বছর বয়সী শিশু, আমরা এটাকে আইএমসিআই কর্নার বলি। হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চাদের চিকিৎসার জন্য সেই বিভাগটি রয়েছে এবং এখানে কিছু প্যাথোলজি বিভাগে বিভিন্ন রক্তের পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাম, এক্স-রে এগুলো হয়ে থাকে। আর সবচেয়ে যে বিশেষ সুবিধাটা রয়েছে বহির্বিভাগে এটি না বললেই নয়, আমাদের বেশ কয়েকটা বিশেষজ্ঞ চিকিৎসা নেওয়ার সেবা রয়েছে। যেমন খুব কমনলি যদি আমি বলি, হৃদরোগ বিভাগের সেবা দেওয়ার জন্য একজন হার্টের ডাক্তার, একজন মনে করেন চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ এবং শিশু রোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, মানে কমনলি যেগুলো থাকে, হুম। চক্ষু বিশেষজ্ঞ সহ আরো বেশ কিছু সাবজেক্টের জন্য আচ্ছা। বিশেষজ্ঞ চিকিৎসক এখানে পদায়িত রয়েছেন। তারা জুনিয়র কনসালটেন্ট পদমর্যাদার, তারা আবার সেবা দেয় এবং আমরা মেডিকেল অফিসাররা দেখার পর যে রোগীটা একটু বেশি সিরিয়াস বা মনে করি যে এটা বিশেষজ্ঞ স্যার বা ম্যাডাম চিকিৎসা দিলে ভালো হবে, আমরা তখন আমাদের রুম থেকে ওই রুমে রেফার করে দেই। তখন তাদের কাছে তারা সেবা পায়। কিন্তু পরিবেশটা কি আসলে ওরকম যেরকম ধরেন ডাক্তাররাই অনেক সময় উপজেলায় কাজ করতে চায় না বা অনেক ধরনের কমপ্লেন আসে যে ওখানে অনেক কিছুই দেখা গেছে যে চ্যালেঞ্জিং। তো রুগীর ক্ষেত্রেও তো এই সেম জিনিসই ঘটে হয়তোবা। যেরকম ধরেন গর্ভবতী মাদের ব্যাপারে যেরকম বললেন যে ওদের ঠিকভাবে কি ব্রেস্ট ফিডিং এর জন্য আলাদা ব্যবস্থা বা দেখা গেছে যে শিশুদের জন্য আলাদা কেয়ার করার মতো আরকি কেবিন এরকম কি থাকে ওখানে? জি, আমি আরেকটি তথ্য তাহলে দিতে চাই। আসলে হ্যাঁ। আমাদের বহির্বিভাগে আরেকটি বিশেষ সুবিধাও পেয়ে থাকে যারা
হচ্ছে দুগ্ধদানকারী মা, তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার আছে। আমরা আলাদা একটা রুমের মতো ব্যবস্থা করেছি, কারণ আপনি জানেন যে একটা দুগ্ধদানকারী মা বা একটা কর্মজীবী মা বাইরে যখন থাকে তারা খুবই চ্যালেঞ্জ ফেস করে যে বাচ্চাকে তারা হচ্ছে কিভাবে দুধ খাওয়াবে। এবং আপনি জানেন যে 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হয় বাচ্চাদের, এবং এক ফোঁটা পানিও না। আমরা এটাকে বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। ওই মুহূর্তে যদি আপনি এক ফোঁটা পানিও খাওয়ান কোনো 6 মাসের নিচের বাচ্চাকে, সেটাও তার জন্য ক্ষতিকর। গ্রাম অঞ্চলে কি এই জিনিসগুলো মানে বুঝতে পারে, বা এই ধরনের কোনো আপনাদের আলাদা কার্যক্রম বোঝানোর জন্য কিছু চালু আছে জি, কিনা? বুঝতে পারে এই জন্য, কারণ আমরা এটাকে স্বাস্থ্য শিক্ষা বলি। আমরা একটু আগে আমি আপনাকে বললাম ইউনিয়ন হ্যাঁ। সাব সেন্টার কমিউনিটি ক্লিনিক, আমাদের এখানে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে, আচ্ছা। স্বাস্থ্য সহকারী রয়েছে, এবং তারা দেখা যাচ্ছে সিএসসিপি রয়েছে কমিউনিটি ক্লিনিকে, তারা সব সময় মাদেরকে এই পরামর্শগুলো দিয়ে থাকে। তো বহির্বিভাগে স্বাস্থ্যকর্মীর ব্যাপারে একটা আসলে বর্তমান সরকার যেরকম একটা ঘোষণা দিয়েছে যে আরো নতুন করে 1 লক্ষ প্রায় স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে। তো বর্তমানে আসলে কি পরিমাণ স্বাস্থ্যকর্মী কাজ করতেছে? আসলে বর্তমানে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে স্বাস্থ্যকর্মীরা রয়েছে, আমাদের জনগণের চিকিৎসা দেওয়ার জন্য বেশ অনেক জায়গায় অপ্রতুল। যেমন দেখা যাচ্ছে যে আমাদের উচিত হবে যে একটা হাসপাতালে কমপক্ষে 20 জন নার্স কাজ করবে, সেখানে হয়তো দেখা যাচ্ছে 15-16 জন আছে, একটু কম আছে। আবার ডাক্তার কাজ করতে হবে ধরেন যে 15 থেকে 16 জন, সেখানে ছিল 4-5 জন করে। তো ইদানিং কিছুদিন আগেই একটি বিশেষ বিসিএস এর মাধ্যমে একই সাথে অনেক চিকিৎসক নিয়োগ হওয়াতে অনেকটা চিকিৎসক নার্সের মানে যে ঘাটতিটা এটা একটা। পূরণ হয়েছে। কিন্তু অন্য জনবল যে ধরেন আমাদের সাপোর্টিং স্টাফ অনেক বড় ব্যাপার হাসপাতালে। আচ্ছা। সবাই মনে করে যে ডাক্তার নার্স থাকলেই শুধু চিকিৎসা হবে, কিন্তু তা না। হেলথ কেয়ার সিস্টেম একটি আমি বলবো যে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট, হ্যাঁ, একটা প্যাকেজের মতো। মানে এখানে ডাক্তার লাগবে, চিকিৎসক লাগবে, ওয়ার্ড বয় লাগবে, সুইপার লাগবে, আয়া লাগবে, এবং সবচেয়ে যেটা আমরা চ্যালেঞ্জ ফেস করি, আমাদের পরিচ্ছন্নতা কর্মী একদমই নাই। এবং হাসপাতাল যদি আপনি জানেন সুস্বাস্থ্য মেনটেনের জন্য কিন্তু সেখানে পরিচ্ছন্নতা অনেক জরুরি। পরিচ্ছন্নতা আমরা তো গভর্নমেন্ট ইয়েগুলোতে দেখি যে সেখানেই বরং এই জিনিসটার অনেক ঘাটতি। জি, তো আমি আশা করি যে এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় যে উদ্যোগ নিচ্ছেন, নতুন করে বিপুল পরিমাণ স্বাস্থ্যকর্মী নিবে, তো এই নিয়োগটি হয়ে গেলে ইনশাআল্লাহ আমাদের এই ঘাটতি অনেকটাই কমে অনেকের আসবে। মধ্যে কনফিউশন আছে যে এই কর্মীগুলো আসলে কি ধরনের কাজ করবে, বা এদের আসলে এটা কি হবে, মানে কাজটা কি হবে নিয়োগের পর যে এরা আসবে, মানে কি ধরনের হেল্প বা সাপোর্টিং রোলটা প্লে করবে আপনাদের? ওই যে আমি একটু আগেই বললাম সাপোর্টিং রোলটা এটাই প্লে করবে, যা হচ্ছে একজন চিকিৎসক এবং একজন নার্স যে কাজ করতেছে, রুগীদের সেবা দিচ্ছে, আমরা একজন সেবা প্রদানকারী স্টাফ হিসেবে হাসপাতালে আছি, আমাদের কাজে সহযোগিতার জন্য। যেমন আমাদের রাউন্ড হয় রুগীদের, তখন তাদেরকে আমাদের দরকার হয়ে থাকে, বা হাসপাতালে অপরিচ্ছন্ন তখন পরিচ্ছন্নতায়, এভাবেই তারা আসলে আমাদের সাপোর্ট বা এমনিতে গ্রামের দিকে যেটা দরকার পড়ে কাউন্সিলিং, তো এরকম কি বাসায় গিয়ে গিয়ে ওদের কোনো কাউন্সিলিং বা এরকমও কি কোনো প্রজেক্ট থাকে ওদের? বাসায় গিয়ে গিয়ে আসলে কাউন্সিলিং বলতে আমাদের যে একটু আগেই বললাম, ওটা তো সিএসসিপিরা যেটা সেবা দিয়ে থাকে কমিউনিটি ক্লিনিকে, ওখানে স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য সহকারীরাও সেবা দিয়ে থাকে। তো ওখানেই আমরা এই কাউন্সিলিং এর ব্যবস্থাটা করি। আর বাড়ি বাড়ি বলতে অনেক সময় আছে আমরা ইপিআই যে আপনি জানেন টিকা যে আমরা দেই বাচ্চাদের, জাতীয় পর্যায়ে যে আমরা টিকা দিই সরকার থেকে, সেই টিকার ব্যবস্থাটা কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো মনে করেন যে একটা সেন্টারে ওরকম হয় না, যে একটা অফিস বা একটা স্থাপনা। এটা সাধারণত অনেকের বাড়ির উঠোনে বা কারো বাড়ির বারান্দাতে, মানে এটা অস্থায়ী কেন্দ্র আমরা বলি টিকার জন্য। তো ধরেন যে আমি আপনার এলাকায় আপনার বাসায়, এবং আরেকজন এলাকায় আরেকজনের বাসায় আমি এই কেন্দ্রগুলো স্থাপন, আমরা অস্থায়ী কেন্দ্র। ধরেন ওখানে আমরা চেয়ার টেবিল নিয়ে আমাদের স্বাস্থ্যকর্মী বসে নির্দিষ্ট দিনে টিকা দেওয়ার জন্য। স্বাস্থ্যকর্মীদের কাজ তো ফিল্ডেও তাহলে ফিল্ডে আছে, কাজ করে, হ্যাঁ। ওই ফিল্ডে সময় কাজ দেখা আছে। যাচ্ছে কি ওখানেই তো ওই বাড়িতে অনেক লোক জড়ো হচ্ছে, বাচ্চা টিকা দিলে তো বাচ্চা একা আসবে না, বাচ্চার মা বা বাবা কেউ আসে, বা দাদি নানি, তখন তাদেরকে আমরা একটা পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা, বর্তমানে যেটা আর কি সবথেকে মানে সবার মুখে মুখে চলতেছে হাম নিয়ে আর কি, যে হাম অনেক বেশি পরিমাণ আর কি ছড়ায় গেছে, বা শিশুরা অনেক বেশি ঝুঁকিতে। এটা আসলে লক্ষণগুলো কিভাবে আসলে মানুষ বুঝতে পারবে যে এই জিনিসটা ঘটতে যাচ্ছে তার বাচ্চার সাথে? জি, আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এই সময় আমাদের জন্য একটি মানে কি বলবো, একটি কঠিন সময় পার করছি এজন্যই, যেহেতু অনেকের মনে আতঙ্ক যে আমার বাচ্চার হাম হলো কিনা, একটু জ্বর হলেই বা একটু সর্দি কাশি হলে অনেকে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। এটা একদমই স্বাভাবিক, এবং সন্তানের পিতামাতারা সবসময় বাচ্চাদের জন্য আলাদা একটা উৎকণ্ঠাতেই থাকে। তো যদি একদম কমন লক্ষণ বলি, সবার আগে জ্বর থাকবে বাচ্চার ইউজুয়ালি সাধারণত, এবং জ্বরটা উচ্চ মাত্রায় হয়, হ্যাঁ। এবং এই জ্বরের সাথে আমাদের বাচ্চাদেরই বেশি আক্রান্ত হয় বড়দের চেয়ে হাম। তাদের হচ্ছে লাল ফুসকুড়ি দেখা দেবে গায়ের মধ্যে, এবং এই ফুসকুড়িটা একটা বিশেষ ধর্ম আছে, সাধারণত মুখে প্রথমে হয়,
হওয়ার পরে সারা শরীরে ছড়িয়ে যেটা যায়। বললেন যে বড়দের হয় না, এটা আসলে কত থেকে কত বছরের বাচ্চাদের মধ্যে বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি? আসলে বাচ্চাদের, সব বয়সী বাচ্চাদেরই মোটামুটি ঝুঁকি রয়েছে, তবে দেখা যাচ্ছে যে সাধারণত আমাদের এখনকার প্রেক্ষাপট যেটা দেখতেছি, যে 1 বছরের আশেপাশে যে বাচ্চারা ধরেন 9-10 মাস বা 1 থেকে 1.5 বছর, তাদের আক্রান্ত রিসেন্টলি আমাদের দেখা যাচ্ছে। তো এটা বলার জন্য আমি আরেকটু তথ্য তাহলে বলতেই হয় যে আমরা টিকাদান কর্মসূচিতে যে হামের টিকাটা দেই, একটা বাচ্চাকে আমরা 9 মাস বয়স হলে দেই, আর 15 মাস সম্পূর্ণ হলে তারপর দেই। এটা হচ্ছে টিকা 9 নিয়ে, মাসে হ্যাঁ, আর একটা 15 মাসে। কিন্তু তো টিকা দেখা নিয়ে তো যাচ্ছে, বর্তমানে আছে যে টিকার ঘাটতি আছে বা টিকা মানে গত গভর্নমেন্টের সময় টিকার একটা মানে ক্রাইসিস ছিল, সেই কারণে অনেককে দিতে পারেনি, এই কারণে হামটা এবার বেশি ছড়াই গেছে। এই ব্যাপারটা আপনার কি মতামত? আচ্ছা এই ব্যাপারটা আসলে যদি বলি, এটা তো আসলে টিকা জিনিসটা দেখেন, আমাদের এই টিকাটা বিশেষ কিছু সংস্থা আছে, যেমন আমরা রিসেন্টলি যে টিকাটা আনবো, এই এমআর টিকাটা, এটাও গ্যাভি, আমাদের এটা একটা ভ্যাকসিন অ্যালায়েন্স বলা হয়, বিদেশি সংস্থা, তাদের কাছ থেকে আমরা আনবো। আমাদেরকে যে আরো সাপোর্ট প্রতিষ্ঠান রয়েছে, অনেক সময় WHO, ইউনিসেফ অনেকেই সহায়তা করে। তো এই টিকার ব্যাপারটা কিন্তু নির্ভর করে যে বাহির থেকে আমরা কি পরিমাণ পাচ্ছি বা আমাদের সরকার কি পরিমাণ রিক্রুটমেন্ট করে নিয়ে আসছে। তো আশা করি যে আমরা টিকাদান কর্মসূচি একটা নতুন করে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছি, যেহেতু রিসেন্টলি হামের অনেক বাচ্চা পাওয়া যাচ্ছে বিভিন্ন এলাকাতে। তো আপাতত শুরু হয়েছে 18টি জেলার 30টি উপজেলায়। আপনি জানেন গত 5 এপ্রিল থেকে আমরা এই কার্যক্রমটি শুরু করেছি। তো সামনে সারা দেশব্যাপী ওই টিকাটা ইনশাল্লাহ শুরু হবে, এবং আমি একটি তথ্য জানাতে চাই পডকাস্টের মাধ্যমে দর্শকদের, আমাদের ইনশাল্লাহ আগামী 3রা মে থেকে সারা দেশব্যাপী এই টিকার ক্যাম্পেইনটা চলবে। তো তখন দেখা যাচ্ছে যে আমাদের একটা নির্দিষ্ট বয়স ধরা হয়েছে, যে ওই সময় 6 মাস থেকে 10 বছর বয়স পর্যন্ত বাচ্চাকে ধরা হয়েছে যে এই টিকার আওতায় আসবে। তো এই বয়সটাকেই কাভার করলে আশা করি হামের এই বিস্তারটা প্রতিরোধ করা যাবে। যে পূর্বে টিকা নিয়েছে তার কি আবারও টিকা নেওয়ার কোনো দরকার আছে? মানে হাম যদি হয় বা এরকম দেখা গেছে যে অনেকে আতঙ্ক থেকে ভাবে যে তার বাচ্চার সেফটির জন্য সে আবারও টিকা নিবে। এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন সবার জন্য। জি, আসলে হামের যেটা আমরা 2 ডোজ টিকা একটু আগে আমি বললাম ইপিআই ক্যাম্পেইনের আওতায়, একটা আমরা 9 মাসে দেই এবং বাচ্চার 15 মাস সম্পূর্ণ হলে তখন দেই, হ্যাঁ? আচ্ছা। তো এই 2 ডোজ টিকার বাইরেও আমরা যে একটু আগেই বললাম এই ক্যাম্পেইনে আমরা ধরেছি, আমরা এটাকে আমরা উদ্দিষ্ট জনগোষ্ঠী বলি, যে কাদের টিকাটা দেব, হ্যাঁ? আমাদের টার্গেট পিপল কারা? তো আমি একটু আগেই বললাম যে 6 মাস থেকে 10 বছর টার্গেট। আর এখন যে ক্যাম্পেইনটা চলছে নির্দিষ্ট কিছু ঝুঁকিপূর্ণ এলাকায়, সেখানে কিন্তু আমরা 6 মাস থেকে 5 বছর পর্যন্ত দিচ্ছি আপাতত। আর সামনে যেটা আমি বললাম 10 বছর বয়স পর্যন্ত এটা দেওয়া হবে। তো এই 2 ডোজ টিকা যারা পেয়েছে, ধরেন সম্পন্ন করেছে, তারপরও আমরা এটা একটা বিশেষ ক্যাম্পেইন করছি আচ্ছা। সারা দেশব্যাপী সরকারের পক্ষ থেকে, যেহেতু হামটা যাতে ছড়িয়ে যেতে না পারে, বিভিন্ন এলাকায় মহামারী যেন ধারণ করতে না পারে, এটা নিয়ে আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন। এজন্য আমরা সকলকে এই বয়সে টিকার আওতায় আনতে চাচ্ছি। তো এই বিশেষ ক্যাম্পেইনে সবাইকে অতিরিক্ত 1 ডোজ দিতে হবে, যারা 2 ডোজ আচ্ছা। পেয়েছে তারাও। এমনকি আমি আরেকটি তথ্য দেই, যারা 2 ডোজ ধরেন পায়নি, 1 ডোজ পেয়েছে, দ্বিতীয় ডোজ এখনো পায়নি, তাদেরকে এই ক্যাম্পেইনে দিয়ে নিতে হবে এই আচ্ছা। ডোজটি, কারণ এটা একটা এক্সট্রা ডোজ, এবং এটা একরকম আপনি জানেন যে অনেক টিকা আমরা বুস্টার ডোজ দেই, এটা অনেকটা সেরকম। করোনা টাইমে তো আমাদেরকে জি জি এখনো জি, booster দিতে dose হয়েছে, দেয়। আর তারপর তার যখন সময় হবে সে আবার দ্বিতীয় ডোজটি নেবে। আচ্ছা। মানে এটা এই দেওয়ার ডোজটা পরেও কি সবাই আসলে, নেবে আর কি। এটা দেওয়ার পরেও কি আসলে ঝুঁকি কতটুকু থাকে যে তার হবে না বা সে আর আক্রান্ত, টিকা দেওয়ার পরে সে আর আক্রান্ত এই জিনিসটার মধ্যে হবে না? এই ব্যাপারটা আপনি কি জি, বলবেন? আসলে হামের টিকাটা আমরা যেটা বলে থাকি, হ্যাঁ, হামের টিকা আমরা যে 2 ডোজ দেই, হ্যাঁ, সাধারণত যদি সঠিকভাবে 2 ডোজ টিকা কেউ নেয় বা তার শরীরে হামের টিকাটা সঠিকভাবে যদি কাজ করে, ইউজুয়ালি শরীরে কাজ করে সঠিকভাবে করলে, 2 ডোজ টিকা সম্পন্ন করলে তার শরীরে বলা যায় যে 95 থেকে 97 ভাগ ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা চলে আসে। মানে এটা আমি আচ্ছা। 2 ডোজ টিকার কথা বলছি, কিন্তু 2 ডোজ সম্পন্ন করতে হবে। এখন আপনি 1 ডোজ নিলেন, আরেক ডোজ নিলেন না, ইনকমপ্লিট থেকে গেল, তখন কিন্তু কার্যকারিতা সঠিক থাকবে না। তবে এটা 100% নিশ্চিত বলা যাবে না যে হামের টিকা নিলেই হাম একদম হবে না। তবে যারা 2 ডোজ টিকা সঠিকভাবে নিয়েছে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিকভাবে ওই টিকার জন্য কাজ করছে বডিতে, সেই বাচ্চাদের বা সেই মানুষের দেখা যাচ্ছে যে হওয়ার চান্স, টিকা নেওয়ার পরও হওয়ার চান্স, এটা খুবই মানে দুর্লভ, মানে ভেরি রেয়ার, খুব অল্প ঝুঁকি। আর আরেকটি তথ্য আমি এর সাথে দেই, যদি কারো 2 ডোজ টিকা নিল, তারপরও ধরেন হামে আক্রান্ত হলো, এমন কিছু বাচ্চা আমরা রিসেন্টলি পেয়েছি যে টিকা সম্পন্ন তারপরও হাম হয়েছে, তাদের যদি হাম হয় সেটা আর কি ব্যাপ্তিটা বা তাদের শরীরে ইফেক্টটা অত বেশি ইনশাল্লাহ হবে না, মানে মৃদু পর্যায়ে থাকবে।
যদি 2 ডোজ নেওয়ার পরও কারো হাম হয়। আমরা তো দেখলাম যে রিসেন্টলি অনেকগুলো শিশু আরকি মারা গিয়েছে। তো আপনার কাছে কি মনে হয় যে এটা কি হামের কারণেই? মানে হাম হলে কি আসলে মৃত্যুর ঝুঁকিটা অনেক বেশি থাকে বা মৃত্যুর সম্ভাবনাও দাঁড়ায়, এরকম পর্যায়ে চলে যায়? আসলে হাম রোগটা একটা ভাইরাস জনিত রোগ। এটি মনে করেন এক শিশু থেকে আরেক শিশুতে, আক্রান্ত শিশুতে ছড়ায় এবং এটা বাতাসে মনে করেন হাঁচি-কাশির মাধ্যমে, যেমন কোভিডের সময় আপনি জানেন করোনার সময় আমাদের স্বাস্থ্যবিধি মানতে বলা হতো। স্বাস্থ্য সচেতনতার বার্তা দেয়া হতো। কারণ এটা তো আমরা বসে আছি কাছাকাছি ২ টা বাচ্চা বসে আছে বা ২ টা ব্যক্তি, শ্বাস-প্রশ্বাসের ব্যাপার। হাঁচি-কাশিতে ছড়িয়ে যায়। তো দেখা যাচ্ছে হামটা আসলে যেহেতু এভাবে ছড়ায়, মানে এটাকে আমরা বলি একটা মনে করেন যে এয়ারবর্ন ডিজিজ, হ্যাঁ? বাতাসের মাধ্যমেই একজন থেকে আরেকজন, এবং এটা রেসপিরেটরি ড্রপলেটস বলে থাকি আমরা, বা শ্বাস-প্রশ্বাস থেকে একজন থেকে আরেকজনে হাঁচি-কাশিতে ছড়িয়ে যায়। সো এইজন্য দেখা যাচ্ছে যে এটা খুব সহজেই সংক্রমণ হতে পারে এক বাচ্চা থেকে আরেক বাচ্চায়। আর এই ভাইরাসটা এমন একটি ভাইরাস, এটি দেখা যাচ্ছে শরীরে আক্রান্ত করার পর শিশুদের বিভিন্ন জটিলতা তৈরি করে। আর আপনি যে মৃত্যু ঝুঁকিটা বললেন, এটা অবশ্যই আছে। তবে হামের যে জটিলতাগুলো, এগুলো যদি প্রিভেন্ট করা যায়, হুম। যে হামের হলো আমরা চিকিৎসা দিলাম, জটিলতার দিকে গেল না, এমন যখন থাকে তখন মৃত্যু ঝুঁকিটা কম। আচ্ছা। এজন্য আমরা বিশেষ কিছু চিকিৎসা দিয়ে থাকি যেন ও। জটিলতা কম হয় আরকি। আর এই ক্যাপসুলের ব্যাপারে যেটা আসতেছে যে এই ক্যাপসুল দিলে কি এরকম বা খেলে হামের আসলে যেটা ঝুঁকি সেটা কি অনেকটা কমে যায় বা এরকম কিছু? আসলে ভিটামিন এ ক্যাপসুল নিয়ে বলতে হলে বিশেষভাবে এটাই বলবো, আমরা জানেন যে অনেক সময় ভিটামিন এ ক্যাম্পেইন আমরা করি। ভিটামিন এ আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন, হ্যাঁ? এটা আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বলে থাকি এই ভিটামিনটাকে, এবং এই ভিটামিনটা এমন একটা ভিটামিন যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বুস্ট আপ বা ইমিউনিটি আচ্ছা। বুস্ট আপ করতে সাহায্য করে। এবং এই ভিটামিনটা কেন হামের সাথে প্রসঙ্গটা চলে আসলো সেটা যদি বলি, এটা হচ্ছে হাম আক্রান্ত শিশুর চিকিৎসায় যদি আমরা ভিটামিন এ দেই, তাহলে তার জটিলতাটা কমাতে সাহায্য করে। আচ্ছা। মানে খুব কিছু সাধারণ জটিলতা রয়েছে। যেমন মনে করেন যে সাধারণত হয় ডায়রিয়া, নিউমোনিয়া হয়ে আস্তে, আস্তে ভালো হয়ে বাচ্চা সেরে যায়। কিন্তু কিছু, কিছু সময় নিউমোনিয়া থেকে বাচ্চাদের রেসপিরেটরি ফেইলিউর হয়ে যায়, হ্যাঁ? বাচ্চাকে আইসিইউতেও নিতে হয়, মৃত্যুমুখেও পতিত হয়। তাহলে এই যে জটিলতাগুলো, এগুলো প্রিভেন্ট করতে ভিটামিন এ খুবই কার্যকরী। এবং আরো ২ টি খুব মারাত্মক জটিলতা হামের তৈরি করে, সেটাও আমরা প্রতিরোধে এই ভিটামিনটা দিয়ে থাকি। সেটি হচ্ছে রাতকানা রোগ হতে পারে বা অন্ধত্ব বরণ করতে পারে একটা বাচ্চা। তো আচ্ছা। চোখের জন্য এই ভিটামিনটা খুবই প্রয়োজনীয়। আপনি জানেন আমরা অনেক হুম। আগেই ছোটবেলা ছোটবেলায় থেকে শুনতাম শুনে রাতকানা আসতাম, রোগ হয়। হ্যাঁ। ভিটামিনের অভাবে রাতকানা রাতকানা রোগ হয়। রোগ হয়, তো হ্যাঁ। হাম করে কি এই ভিটামিনের ঘাটতি তৈরি করে শরীরে। ও এই যে আচ্ছা। ভিটামিনের ডেফিসিয়েন্সি হলো, আমি একটু আগেই বললাম হুম, ভিটামিনের হুম। শরীরে কি কাজে আসে। তো তখন দেখা যাচ্ছে শরীরে এই রোগটা আরো বেশি প্রকট আকার ধারণ করে জটিলতা তৈরি করে। আর সর্বশেষ আরেকটি বলি, যেটি আমরা বলি এনকেফালাইটিস আমাদের মেডিকেলের ভাষায়। আচ্ছা। সহজ কথায় মস্তিষ্কে প্রদাহ তৈরি করে হাম। হুম। তো সেখানে দেখা যাচ্ছে এই ভিটামিনের দেয়া হলে এই বাচ্চাদের এই জটিলতাগুলোর চান্স কমে যায়, মৃত্যু ঝুঁকিও কমে যায় এবং তাড়াতাড়ি সুস্থতা হওয়ার সম্ভাবনা দেখা দেয় এবং তাড়াতাড়ি বাচ্চা সুস্থ হয়। আর লাস্টলি আরেকটা কথা বলি, একটু আগে আপনি যেটা বললেন, এটা একটা আমাদের ভুল ধারণা আছে অনেকের, যে ভিটামিন এ দিলে ঝুঁকি কেমন হামের। হ্যাঁ। তো এটা আসলে আমি সবাইকে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই এই হুম। পডকাস্টের মাধ্যমে, যে ভিটামিন এ আসলে হামকে প্রতিরোধে কাজ করে না। বা আচ্ছা। একটা বাচ্চার এখনো হাম হয়নি, ভিটামিন এ দিলাম তাহলে আর হাম হবে না, ব্যাপারটা এমন না। হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা হিসেবে আমরা এই ভিটামিন এ খাইয়ে থাকি যাতে জটিলতাগুলো না হয়। ও আচ্ছা। এটার কি কোনো ডোজ আছে যে কতদিন পর সে খেতে পারবে বা ক জি, দিনে এটা কতগুলো? নির্দিষ্ট হ্যাঁ। ডোজ রয়েছে। অ্যা আমরা যদি হামাক্রান্ত শিশুকে দেই ৬ মাসের নিচে একটি ডোজ আছে, ৬ আচ্ছা, মাস থেকে ১ বছর এবং ১ বছরের উপরে একটি ডোজ আছে। সবার জন্য আলাদা ডোজ আছে। আচ্ছা। সর্বশেষ যদি মানে যারা হাম আক্রান্ত মা-বাবা আছে বা যারা টেনশনে ভুগতেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু একটা বলতেন যে কিভাবে মানে মেইনটেইন করলে এই রোগটা আসলে ছড়াবে না? বা যাদের হয়েছে তারা ভয় না পেয়ে কি ধরনের স্টেপ নিলে জিনিসটা আসলে কমে আসবে? জি, আপনাকে ধন্যবাদ। হাম যেহেতু আমি একটু আগেই বললাম যে কিভাবে ছড়ায়, তো আমাদের সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট জনসচেতনতা। হ্যাঁ? এবং আমাদের সেলফ যে হাইজিন মেইনটেইন করা। যেমন হাঁচি-কাশি যে বাচ্চার হচ্ছে হঠাৎ হুম, করে, সে হাম আক্রান্ত হোক অথবা এমনি নরমালি হোক, সে যেন তার থেকে অন্য বাচ্চাদের না যায়। যেমন দেখা যাচ্ছে আচ্ছা। যদি স্কুল গোয়িং বাচ্চা হয়, তাকে ওই সময়টা স্কুলে না দিয়ে বাসায় রাখা। হুম, তাকে মাস্ক পরিধান করতে বলা বাহিরে গেলে, এবং তাকে বেশি পরিমাণে তরল পানীয় খেতে হবে। মনে করেন যে পানি বা অন্য লিকুইড খাবার। তারপর পুষ্টিকর খাবারের মধ্যে মনে করেন সবুজ শাকসবজি এবং ভিটামিন এ সমৃদ্ধ খাবার আমরা তাদেরকে বেশি খেতে বলব। মানে যাদের আক্রান্ত হয়েছে তাদেরও, বা যারা হয়নি ঝুঁকি আছে, বা হুম। অনেক সময় আমরা বলি যে সুস্থতার জন্য তো ভিটামিন অনেক জরুরি। হুম। তার মাঝে ভিটামিন এ সমৃদ্ধ খাবার। বিশেষ করে পাকা পেঁপে, তারপরে হচ্ছে আপনার মিষ্টি কুমড়া, তারপরে আপনার হচ্ছে ওই মিষ্টি আলু,
তারপর সবুজ শাকসবজি, এগুলোতে মায়েদের ভিটামিন এ ক্ষেত্রে বেশি যারা রয়েছে। ব্রেস্ট ফিডিং করতেছে সেই ক্ষেত্রে মানে যেই বাচ্চাগুলো আর কি মায়ের মানে ৬ মাস থেকে হয়তো বা ৯ মাস যারা আসলে অন্য খাবারের উপর ডিপেন্ডেন্ট না। তো মায়েদের কি এই ধরনের খাবারের কারণে বাচ্চার উপর কোনো ইফেক্ট বা এই জিনিসটা পড়বে এই আসলে ব্যাপারে যদি এখানে বলতেন? আরেকটি কথা বলতে হয়, যেহেতু আপনি হুম, এই বিষয়টা আনলেন। আসলে বাচ্চাদের আমি একটু আগেই কিন্তু বললাম যে ব্রেস্ট ফিড বেবির কথা ৬ মাস হুম, পর্যন্ত। মা থেকেই কিন্তু দেখা যাচ্ছে তারা এই যে যখন মায়ের বুকের দুধ খায় একটা বাচ্চা, হুম, আমরা অ্যান্টিবডি যেটা বলি, রোগ প্রতিরোধে যেটা কাজ করে বা ইমিউনিটি সিস্টেমে, সেটা কিন্তু অনেক সময় মায়ের শরীর থেকেই তো পাচ্ছেই, হুম, যখন জন্মের আগে মায়ের পেটে থাকাকালীন এবং জন্মের পরও বাচ্চা যখন সঠিকভাবে মায়ের বুকের দুধ খায়। এবং আরেকটি তথ্য আমি বলতে চাই, আমাদের এটাকে আমরা বলি যে প্রথম টিকা। আচ্ছা, চিন্তা করেন, আমরা কিন্তু জন্মের পরে একটা নির্দিষ্ট সময় পর পর টিকাগুলো দিই, হুম, কিন্তু জন্মের পরেই প্রথম কিন্তু যে কাজটা করতে বলা হয় কি, জন্মের মনে করেন 15 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ আমরা দুধ খাওয়াতে। বাচ্চাকে হুম, খাওয়ানো শুরু করতে বলি। এটাই প্রথম টিকা আচ্ছা, বাচ্চার জন্য। তো মায়ের বুকের দুধ এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই এক্সক্লুসিভ একটা ব্যাপার বাচ্চার জন্য। সো এটা এই মাধ্যমেও দেখা যাচ্ছে বাচ্চারা পুষ্টি পায়। আর আপনি যেটা বললেন ভিটামিনে, হুম, কারণ মা দেখেন ভিটামিনে সমৃদ্ধ খাবার খেলে তখন তো বাচ্চারও অবশ্যই উপকার হবে আরকি। আচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে আজকে আর আমাদের পডকাস্টে আসার জন্য। ইনশাআল্লাহ হয়তোবা সামনে আমরা আরো এরকম প্রোগ্রামে আপনাকে নিয়ে আসতে পারব। জি, আপনাকেও ধন্যবাদ এবং আমি এই অনুষ্ঠানের আয়োজক সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে এই মেসেজটি দিতে চাই, যেহেতু এখন একটি রোগ ভাইরাসজনিত ছড়িয়ে পড়ছে এক শিশু থেকে আরেক শিশুতে, সবাই সাবধানে থাকবেন, নিরাপদ থাকবেন। বারবার হাত মুখ ধৌত করতে হবে বাহির থেকে আসার পরে, সেলফ হাইজিনটা মেইনটেইন করতে হবে এবং দেখা যাচ্ছে আক্রান্ত শিশুকে নির্দিষ্টভাবে চিকিৎসা সেবার আওতায় রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আতঙ্কিত হওয়া যাবে না। এবং সকলের খেয়াল রাখবো আমরা, এই আশা ব্যক্ত করছি আমি। ধন্যবাদ।